ক্লাস 9 এই ভিডিওতে কিন্তু আমরা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটা শুরু করব। তোমরা একটু বইটা দেখো। আচ্ছা, মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার। ভাষাগুলো যেহেতু মধ্যযুগীয় কবিতা, কাজে ভাষাগুলো কিন্তু একটু অন্যরকম, সেটা কিন্তু মানেটা তোমরা লিখে নেবে সঙ্গে সঙ্গে। মেঘে কইল অন্ধকার। কইল শব্দের অর্থ, প্রথমে আমরা যেটা পাচ্ছি একটু উৎকট ধরনের শব্দ, সেটা হচ্ছে কইল মানে করলো, অর্থাৎ মেঘের দ্বারা অন্ধকার সৃষ্টি হলো হঠাৎই। আমি বলেছি যে সমস্ত কিছুই দেবী চণ্ডী বা দেবী অম্বিকা তার পরিকল্পনায় যখন হয়েছে, তখন হঠাৎই কোনো রকম পূর্বাভাস ছাড়াই কিন্তু এই অন্ধকার সৃষ্টি হয়ে গেল চারিদিকে। দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, দেখিতে না পায় কেহ, অর্থাৎ কেহ বলতে এখানে কলিঙ্গবাসী, কেহ বলতে এখানে কলিঙ্গবাসী, বা লিখতে পারো কলিঙ্গের প্রজা, কলিঙ্গের প্রজারা। কেউ কাউকে, এতটাই অন্ধকার, ঘন নিঃসীম অন্ধকার যে কেউ কাউকে দেখতে পাচ্ছে না। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। ঈশান হচ্ছে উত্তর পূর্ব কোণ, তৃতীয় শব্দ আমরা পাচ্ছি ঈশান। ঈশান হচ্ছে উত্তর পূর্ব কোণ। ঈশানে উড়িল মেঘ মানে ঈশান কোণে মেঘের সমাবেশ ঘটেছে। সঘনে চিকুর, চিকুর কথার আক্ষরিক অর্থটা আগে আমরা লিখব। চিকুর কথার আক্ষরিক অর্থ কিন্তু চুল, এটা কিন্তু আক্ষরিক অর্থ মানে আভিধানিক অর্থ, ঠিক আছে? অভিধানে আমরা যেটা পাই, কিন্তু কবিতায় কি আছে, চিকুর কথার অর্থ হচ্ছে বিদ্যুৎ। কবিতার অর্থ হচ্ছে, কবিতায় চিকুর কথার অর্থ হচ্ছে বিদ্যুৎ, ঠিক আছে? তাহলে বিদ্যুৎ সঘনে, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। এর পরে দেখো, উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। উত্তর দিকের মেঘ তখন শব্দ করছে, অর্থাৎ গর্জন করছে, দূর দূর করে ডাকছে, মেঘ ডাকছে। নিমিষেকে জোরে মেঘ গগন মণ্ডল, মুহূর্তের মধ্যে সমগ্র আকাশ মেঘে ছেয়ে গেল। চারি মেঘে বরিশে মুষলধারে জল। এই চারি মেঘ, চারিদিকের মেঘকে বলছে চারি মেঘ, এর একটা নাম আমরা পুরাণে পাই। এই চার মেঘের নাম একটু লিখে নিতে পারো, সেটা হচ্ছে, আমি এটা মুছে দিচ্ছি, তোমরা লিখে নিয়েছো আশা করি। এই চারি মেঘ হচ্ছে, আমরা নামগুলো একটু লিখে নেব। সেটা হচ্ছে সম্বর্ত, সময় বয় তয় রেপ, সম্বর্ত, আবর্ত, দ্রোণ, আরেকটা হচ্ছে পুষ্কর। তাহলে চারি মেঘের কথা আমরা পুরাণে পাই, সম্বর্ত, আবর্ত, দ্রোণ, পুষ্কর। এই চারিদিকে চারপাশের মেঘকে বলা হচ্ছে। চারি মেঘে বরিশে মুষলধারে জল, কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ। মনে হচ্ছে সমস্ত জায়গার যত মেঘ আছে সে কলিঙ্গের আকাশে একেবারে ছেয়ে গেছে এবং উচ্চ নাদে ডাকছে, মানে উচ্চ শব্দে। নাদ হচ্ছে শব্দ, নাদ কথার অর্থ হচ্ছে শব্দ, আর উচ্চ আগে যে যোগ হলো সেটা হচ্ছে প্রচন্ড। উচ্চ বলতে আমরা বলবো প্রচন্ড, প্রচন্ড শব্দ, মানে ভয়ঙ্কর প্রচন্ড শব্দ করছে, মেঘ গর্জন হচ্ছে। প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। প্রলয়, প্রলয় মানে ধ্বংস আসন্ন। প্রলয় গনিয়া বলতে তারা মনে করছে প্রলয় ধ্বংস আসন্ন, তারা মনে করছে। ভাবয়ে বিষাদ, এবং ভেবে তারা বিষাদাচ্ছন্ন হয়ে পড়ছে, প্রলয় আসন্ন ভেবে। তাহলে মানেটা কি হচ্ছে? প্রলয় হচ্ছে ধ্বংস, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে ধ্বংস, প্রলয় গনিয়া, এই গনিয়াটা হচ্ছে ধ্বংস আসন্ন ভেবে, ধ্বংস আসন্ন। আর পরে আছে ভাবয়ে,
ভাবয়ে হচ্ছে ভেবে, ভাবয়ে বিষাদ, বিষাদাচ্ছন্ন হয়ে পড়ছে তারা। তাহলে প্রলয় বা ধ্বংস আসন্ন দেখে তারা বিষাদাচ্ছন্ন হয়ে পড়ছে। হুর হুর দূর দূর বহে ঘন ঝড়, হুর হুর শব্দে প্রবল বেগে ঝড় বইছে। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর, রর হচ্ছে দৌড়ে পালিয়ে যাওয়া। রর কথার অর্থ কি, ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দৌড়ে পালিয়ে যাওয়া। দৌড়ে পালিয়ে যাওয়া। তাহলে কি হলো, হুর হুর দূর দূর, এগুলো ধন্যাত্মক শব্দ, ধন্যাত্মক অব্যয়। যেমন হুর হুর দূর দূর বহে ঘন ঝড়, তার মানে আমরা বাতাসের ক্ষেত্রেও ব্যবহার করি, শন শন করে বাতাস বয়, শোঁ শোঁ করে বাতাস বয় ইত্যাদি আমরা কিন্তু ব্যবহার করি। হ্যাঁ, তো সেই ধরনেরই ধন্যাত্মক অব্যয় কবিও ব্যবহার করেছেন। হুর হুর দূর দূর বহে ঘন ঝড়, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর, বিপাকে পড়েছে প্রজা, মানে অসুবিধায় পড়ে গেছে, অসুবিধা, ভয়ঙ্কর অসুবিধা, এবং দুর্বিপাকে পড়েছে, ভীষণ রকম কঠিন মানে অসুবিধার সম্মুখীন হয়েছে তারা, এবং তারা ভবন ছেড়ে, তারা প্রলয় আসন্ন এটা ভেবেছে, মানে ধ্বংস আসন্ন এটা ভেবে তারা এই ঝড়ের মধ্যেই, মানে যখন এই ঝড় বইছে তখন তারা ভবন ছেড়ে দিয়ে প্রজারা সব দৌড়ে পালাচ্ছে অন্যত্র। আচ্ছা, এরপর পরের পাতায় দেখো, এই ঝড়ের, এই যে ঝড় বইছে তার ফলে কি হলো, ঝড় দেখো হুর হুর দূর দূর বহে ঘন ঝড় আমরা পেয়েছি, এবং প্রজারা পালিয়ে যাচ্ছে, এবং আরো কি কি হচ্ছে, ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিৎ। অর্থাৎ তোমরা জানো যে প্রচন্ড ঝড় যখন ওঠে তখন চারিদিক ধুলো হয়ে যায়। আমাদের দেখবে, খেয়াল করবে যে বাড়িতেও জানলা দরজা খোলা থাকলে ঝড়ের সময় একেবারে ঘরময় ধুলো, ধুলো হয়ে যায়, চারিদিক ধুলো হয়ে যায়। তো এরকম কলিঙ্গে যে ভয়ঙ্কর ঝড়ের প্রবাহ চলেছে, তো সেখানে মানে প্রবল বাতাস বইছে, তো সেইখানে চারিদিক ধুলে আচ্ছাদিত। এবার ধুলো, ধুলে বলতে ধুলোয়, ধুলে বলতে বোঝা যাচ্ছে ধুলোয়, এবং আচ্ছাদিত, আচ্ছাদন কথার অর্থ ঢেকে দিয়েছে, আচ্ছাদিত অর্থাৎ ঢেকে গেছে। ধুলে আচ্ছাদিত যে ছিল হরিৎ, হরিৎ বলতে সবুজ, চারিদিকে তো সবুজের সমারোহ, সেইগুলো ধুলোয় ঢেকে গেছে, তো সবুজ খানিকটা ধূসর হয়ে গেছে, সবুজ বর্ণটা খানিকটা ধূসর হয়ে গেছে। তাহলে যা ছিল যা ছিল হরিৎ সেটা ধুলোয় আচ্ছাদিত হয়ে গেছে। উল্টিয়া পরে শস্য প্রজা চমকিত। তাহলে শস্য কি, মানে সেটা হচ্ছে মানুষের খাদ্য, পশু পাখিরও খাদ্য, সমস্ত জীবের যে খাদ্য সামগ্রী, শস্য অর্থাৎ ক্ষেতের শস্য উল্টে উৎপাটিত হয়ে পড়ে গেছে সেই ঝড়ে। তো প্রজারা চমকে উঠেছে, কেন তাদের খাদ্য সব নষ্ট, মানে মাঠে যে ফসল সব নষ্ট হয়ে গেছে, তারা খাবে কি, যেন চমকে উঠেছে, প্রজা চমকিত। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, শস্যের উৎপাটন, ঠিক আছে, শস্যের উৎপাটন দেখে, শস্যের উৎপাটনে প্রজারা চমকে উঠেছে, প্রজা চমকিত। ঠিক আছে, এবারে দেখো, চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, অর্থাৎ 8টা হাতি যদি সুর দিয়ে জল ছেটায়, তো যেরকম জলের বর্ষণ হয় সেরকম চারিদিকে মনে হচ্ছে অষ্ট গজরাজ যেন সুর দিয়ে জল ছেটাচ্ছে। সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তর্কাবাজ, অর্থাৎ ঘন ঘন বিদ্যুৎ মাটিতে যখন পড়ে আমরা বলি বাজ পড়া, তো এই বাজ পড়ছে কেমন করে না, ব্যঙ্গ তর্কা, অর্থাৎ ব্যাঙের মতো লাফ দিয়ে দিয়ে যেন বাজ পড়ছে। করিকর সমান বরিশে জলধারা, অর্থাৎ সেই যে অষ্ট গজরাজ, সেই সেরকম যেরকম হাতি যেমন সুর দিয়ে জল বর্ষণ করে সেইভাবে বর্ষিত হচ্ছে জল। জলে মহি একাকার পথ হইল হারা। এখানে মহি কথার অর্থ হচ্ছে, মহি, মহি হচ্ছে পৃথিবী, কিন্তু
কবিতায় কিন্তু কলিঙ্গের নির্দিষ্ট ভূখণ্ডকেই বোঝাচ্ছে। কলিঙ্গের নির্দিষ্ট যে ভূখণ্ড সেইটাকেই বোঝাচ্ছে। মানে কলিঙ্গ দেশ সম্পূর্ণরূপে জলমগ্ন হয়েছে। জলে মহি একাকার পথ হইল হারা, ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন। চারিদিকে মেঘের প্রচন্ড গর্জন হচ্ছে। কারো কথা শুনিতে না পায় কোনো জন, কারোর কথা কেউ শুনতে পাচ্ছে না। আগে আমরা পেয়েছি যে কেউ কাউকে দেখতে পাচ্ছে না, এতটাই ঘন অন্ধকার। এখন এই মেঘের এতই গর্জন যে কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না। এর পরের অংশ পরবর্তী ভিডিওতে বলছি।